হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 15 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার মধ্যে দুটো চ্যাপ্টার ঢোকানো আছে, একটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা। এই দুটো বিষয়ে জানব। তো এই দুটো বিষয় থেকে কিন্তু প্রত্যেকবারই 2 থেকে 3টে প্রশ্ন এসেই থাকে। তো এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা বলো বা যেটাকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয়, এবং আমাদের প্রগতিবাদী শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন, এই বিষয় কিন্তু খুব ছোট হলেও এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কী সেটা আজকে আমরা জানবো। তাছাড়া আগের ক্লাসে যখন আমি পেঁয়াজে পড়িয়েছিলাম, মানে পেঁয়াজের থিওরি পড়ানোর সময় আমি আলোচনা করেছিলাম যে নির্মিতিবাদ নিয়ে। এই নির্মিতিবাদ কি আশা করি তোমরা সকলেই জানো। তো আজকে যখন এই দুটো শিক্ষা বিষয় নিয়ে জানবো, দেখবে কোথাও গিয়ে এই নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজমের সাথে মানে এই বৈশিষ্ট্যগুলোর একটা সামঞ্জস্য আছে, বা এই যে দুটো শিক্ষার কথা বললাম, এই দুটো শিক্ষার সাথে আমাদের নির্মিতিবাদের শিক্ষার একটা মিল আছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। আমি তোমাদের অনিক স্যার। আজকের ক্লাস সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংজ্ঞা, যে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে। তো শিশুই হলো আমাদের আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র। মানে আমরা যে মডার্ন এডুকেশন পলিসিটা করছি বা যেটা আমরা পড়াচ্ছি, সেটা কিন্তু আধুনিক শিক্ষা। তো আধুনিক শিক্ষায় আমাদের প্রাণকেন্দ্র কী, সেটা হচ্ছে শিশু। কারণ চাইল্ড সাইকোলজি যখন পড়ছিলাম আমরা, চাইল্ড সাইকোলজি কেন পড়ছি আমরা? কারণ চাইল্ডের সাইকোলজি বোঝার জন্য পড়ছি। তার মানে সেখানে মেন ক্যারেক্টার কার আছে, সেটা হচ্ছে একটা চাইল্ড, একটা বাচ্চার, মানে একটা শিশু। তাহলে আমাদের আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্রকে শিশু। ওকে, তাই যে শিক্ষা পদ্ধতিতে শিশু শিক্ষার্থীর নিজস্ব সত্তা বলতে কী কী বোঝানো হয়েছে, তার আগ্রহ, তার রুচি, মানে বাচ্চার বা সেই শিশুটার বা সেই শিশুগুলো যাদেরকে আমরা পড়াচ্ছি, তাদের ক্ষমতা, তাদের দক্ষতা, তাদের ইচ্ছা, এই সমগুলো মোটামুটিকে বলা হচ্ছে তার সত্তা, মানে তার নিজস্ব সত্তা। সেইগুলোকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝানো হচ্ছে, যে একটা বাচ্চার যে নিজস্ব সত্তা আছে সেইগুলোকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকেই বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সিসিই লিখেছি, মানে এটা কিন্তু ওই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন নয়, এটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শর্টে আমি বললাম চাইল্ড, সি ফর সেন্ট্রিক, ই ফর এডুকেশন। তাহলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হয়ে গেল, যেখানে সেন্টার বা কেন্দ্রে রয়েছে কি আমাদের, সেটা হচ্ছে শিশু। কেন্দ্রে রয়েছে সেটা হচ্ছে শিশু, এবং তার যে সত্তা আছে, নিজস্ব সত্তা আছে, সেটার উপর প্রায়োরিটি দিয়ে আমরা যে শিক্ষা ব্যবস্থা করছি। এটা হচ্ছে সংজ্ঞা। এটা নিয়ে আমাদের কোনো রকম আর ডাউট নেই যে সংজ্ঞাটা কী, সেটা আমরা বুঝতে পেরে গেছি, কারণ এর জন্যই আমরা সিটিপিটা পড়ছি এবং এর জন্যই আমরা এত কিছু জানছি। প্রথম থেকে যে বিকাশ, বৃদ্ধি এবং তাদের বিভিন্ন যে ভাগগুলো দেখলাম, যে থিওরিগুলো আমরা দেখলাম, সব কিছু কিন্তু ঘুরে ফিরে একটা শিশুর পার্সপেক্টিভ দিয়ে বোঝানোর জন্যই, মানে বোঝার জন্যই কিন্তু আমরা এত কিছু করছি। তাহলে ওখানে সেন্টারে আছে আমাদের শিশু। তাহলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে যেখানে সেন্টারে, যে এডুকেশনের সেন্টার হচ্ছে আমাদের শিশুকে ঘিরে হচ্ছে, এটা বোঝা গেল। তাহলে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিক্ষার জনককে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে, প্রায় আসে, সেটা হচ্ছে আমাদের জ্যাক রুশো বা রুশো। আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কিন্তু রুশো। তার পুরো নাম কি? জ্যাক রুশো। এবং তিনি তার 1762 সালে যে উপন্যাসটা লিখেছিলেন এমিল, এখান থেকে প্রশ্ন আসে। দেখো, এই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে। 1 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? তাহলে পেয়ে গেলাম রুশো। তিনি তার উপন্যাস, যে উপন্যাসের নাম হচ্ছে কি? এমিল, এখানেই তো এই কথাটা উল্লেখ করেছিলেন, এই শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে আলোচনা করেছিলেন। তাহলে তার উপন্যাসের নাম কি, সেটা পেয়ে গেলাম আরেকটা, সেটা হচ্ছে এমিল। তিনি কত সালে এটা লিখেছিলেন, সেই যে সালটা 1762, 1762, এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 3টে এমসিকিউ আমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছি। তো যাই হোক, তো তিনি হচ্ছেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। এবং এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং এই শিশুকেন্দ্রিক শিক্ষা বিজ্ঞান যেটা পড়ছি, পেডাগজি, তো এখানে কি বলেছে, এখানে শিশুদের যে অভিজ্ঞতা এবং তাদের যে সক্রিয়তা, এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবার শিশুদের যে অভিজ্ঞতা, মানে তাদের যে নিজস্ব সত্তা আছে, তাদের আগ্রহ, রুচি, ক্ষমতা, দক্ষতা, ইচ্ছা, এটা যেটা প্রথম লাইনেই আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং তার সাথে দেওয়া হচ্ছে কি? তাদের সক্রিয়তাকে। এই সক্রিয়তা কথাটা যখন আসছে,
সক্রিয়তা কথাটা যখন আসছে তখনই আমি বলবো যে আমরা যখন পিঁয়াজে পড়েছিলাম, পিঁয়াজের থিওরি পড়েছিলাম এবং নির্মিতিবাদ পড়েছিলাম, ওখানেও কিন্তু এই একটা কথাই বলা হয়েছে যে শিশুরা নিজে থেকে শিখছে, সক্রিয়তার মাধ্যমে শিখছে। যে সক্রিয়তার মাধ্যমে শিশুরা নিজে থেকে শিখছে এটাকেই নির্মিতিবাদ বলা হচ্ছে। তাহলে আমি বলেছিলাম নির্মিতিবাদের সাথে আমরা এখানে মিল পাবো কিছুটা, মানে নির্মিতিবাদের কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা পাবো, কারণ এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা এটা অনেক আগে রুসো কিন্তু আমাদের জানিয়ে গেছেন 1762-তে। তাহলে সক্রিয়তা থাকতে হচ্ছে, তাহলে সক্রিয়তা জিনিসটা কিন্তু খুব মাস্ট, মানে সক্রিয়তা রাখতেই হবে। এবার চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে একটা থিওরি আছে, থিওরি ছবিটা আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের যে থিওরি এটা অনেকটা এইভাবে যাচ্ছে, এই সার্কেলে যাচ্ছে। কি কি আছে দেখো, মাঝখানে আছে চাইল্ড সেন্ট্রিক টিচিং মেথোলজি, ঠিক আছে, মেথোডোলজি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই কনসেপ্টটা থাকছে, যাকে ঘিরে কি কি আছে, ইনোভেটিভ আছে, মানে ইনোভেটিভ ওয়েতে করতে হবে, ইন্টারঅ্যাক্টিভ করতে হচ্ছে, এক্সপেরিয়েন্টাল হতে হচ্ছে এবং ইভলভিং হতে হচ্ছে। এই হচ্ছে থিওরি। এবার এটা আমি যদি ভালো করে তোমাদের বোঝাই, তাহলে প্রথমেই আমি কি বললাম যে শিশুকেন্দ্রিক যে আমাদের শিক্ষাবিজ্ঞান বা এই যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, সেখানে কি শিশুদের অভিজ্ঞতা, তাদের সক্রিয়তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবং এতে কি হচ্ছে, এতে শিক্ষার্থীর নিজস্ব যে উদ্যোগ, তাদের যে নিজস্ব প্রচেষ্টা, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাদের গুরুত্বকে, তাদের নিজস্ব যে গুরুত্ব আছে সেটাকে দেওয়া হচ্ছে, তাদের অভিজ্ঞতাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাদের অভিজ্ঞতাকে দেওয়া হচ্ছে এবং অবশ্যই সক্রিয়তাকে দেওয়া হচ্ছে, তাদের সক্রিয়তা, মানে তাদেরকে নিজেদেরকে সক্রিয় হতে হবে। আর এটা হচ্ছে কি লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। তাহলে দেখো মাঝখানে যেটা আছে, লার্নার তো শিক্ষার্থী মানে কি লার্নার, তারা তো শিক্ষণটা নিচ্ছে, লার্নিংটা তো আমরা, লার্নিংটা কারা করছে, শিক্ষার্থীরা করছে, তারা হচ্ছে লার্নার। তাহলে এই যে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, তাহলে এটাকে বলা যেতে পারে তো লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। তাহলে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ যেখানে মাঝে, যেখানে শিশুই হচ্ছে মেন মধ্যমণি আর কি। তাহলে এটা এমন একটা পদ্ধতি, সেখানে কি হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের যে সক্রিয়তা এবং তাদের যে শেখার ইচ্ছা, তাদের যে শেখার প্রচেষ্টা, এই দুটো প্রক্রিয়ার সাথেই জড়িত। এবং এই প্রক্রিয়া করতে গিয়েই আমরা কী করছি, ইনোভেটিভ ওয়েতে, সেখানে সৃজনশীল ব্যাপার থাকছে, সেখানে আলোচনা ব্যাপার থাকছে, ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার থাকছে, এক্সপেরিয়েন্টাল অভিজ্ঞতার মতো থাকছে, ইভলভিং, পুরো বিষয়টা সম্বন্ধে সকলের সহমত নিয়ে বিষয়টা আমরা জানতে পারছি। তাহলে এতগুলো জিনিস ঘটছে, এটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন থিওরির স্ট্রাকচারটা জাস্ট মনে রাখলেই হবে। হ্যাঁ, এখান থেকে যে জিনিসটা আছে, পয়েন্টগুলো যেটা আসতে পারে, এই যে 4টে পয়েন্ট আছে ঘিরে, এই 4টে পয়েন্ট কী কী সেটা আসতে পারে। সিটেটে ডিরেক্ট ইংলিশটা থাকবে, বাংলাতে হয়তো এটার একটা বাংলা আলাদা দিতে পারে, বা মানে বাংলায় ওয়েস্ট বেঙ্গল টেটে, কিন্তু আমি বলবো ইংলিশটা সবসময় মাথায় রাখবে। তাহলে ইংলিশে যেহেতু আমাদের পেপারে ইংলিশটা থাকে, ওখানে কোনো রকম চেঞ্জ হওয়ার ভয় থাকে না। বাংলায় অন্যরকম করে দিতেই পারে, বাংলা তো অনেক বড় ল্যাঙ্গুয়েজ, সেখানে মানে অন্য অনেক কিছু হতেই পারে। তাহলে কি হলো, লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচে কী করছি আমরা, শিক্ষার্থীদের যে সক্রিয়তা, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শেখার প্রচেষ্টা, এইগুলোকে, এই প্রক্রিয়াগুলোতে কিন্তু আমরা জোর দিচ্ছি, ঠিক আছে। তার মানে কি, এই পদ্ধতিতে কি হয়, শিক্ষকের নির্দেশনার সাথে, মানে আমরা তো শিক্ষক, আমরা তো একটা নির্দেশনা দেব, তার সাথে শিক্ষার্থীদের তাদের নিজস্ব বোধ গড়ে তোলার জন্য কিন্তু এই প্রসেসটা, মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এরকম নয় যে শিক্ষক শুধু নির্দেশনা দিয়ে যাবে, ছাত্ররা কিছু করবে না, না সেটা নয়। কিন্তু শিক্ষকরা আমরা ফ্যাসিলিটেটার, তাই তো, আমরা সহায়ক হিসেবে একটা ছাত্রকে হেল্প করতে পারি, ঠিক আছে, তার বেশি কিছু নয়। তারা কিন্তু নিজেদের প্রচেষ্টায় এবং নিজেদের ইচ্ছায়, নিজেদের যে তাগিদ, ঠিক আছে, নিজেদের প্রচেষ্টা, নিজেদের উদ্যোগ, এটাকে কিন্তু তারা দেবে। এবং আমাদের দেখতে হবে যে তারা ঠিকঠাক ওয়েতে এগোচ্ছে কিনা, আমরা জাস্ট দেখবো যে তারা ঠিকঠাক জায়গায় এগোচ্ছে কিনা, এটাই আমাদের কাজ, ঠিক আছে। আগের দিন যখন আমি পড়িয়েছিলাম থিঙ্কিংয়ে, যে তারা কীরকম চিন্তাভাবনা করবে সেটা আমাদের পরিচালনা করতে হবে, ঠিক আছে। তাদের ইন্টারেস্টের জিনিসে তারা থিঙ্কিং করবে, থিঙ্কিংটা যেন খুব ভালো হয় সেটা আমাদের দেখা কাজ। তাহলে তাদের নিজস্ব বোধ গড়ে তুলতে হবে, মানে আমাদের নির্দেশনা দেওয়া হবে, আমরা নির্দেশনা দেব এবং সেটার সাথে শিক্ষার্থীরা তাদের নিজস্ব বোধ গড়ে তুলবে। এটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের থিওরির মেন বিষয়। তার মানে কি, আর এখানে একটা এই স্টারের পয়েন্টটা বলে দিই, যে পরবর্তীকালে পেস্তালাৎসি, হার্বার্ট, ফ্রয়েবল, ডিউই এবং আমাদের ইন্ডিয়ার রবীন্দ্রনাথ, স্বামীজি, সবাই এই মতাদর্শটাকেই কিন্তু
কি বলে প্রাধান্য দেয়, এটাকেই সাপোর্ট করে। কেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যখন মানে পরবর্তী টাইমে পড়বো, বা যখন আমরা এই যে আমরা যে কেন এই সিডিপিটা পড়ছি, তার পেছনে আমাদের রবীন্দ্রনাথের যে তোতা কাহিনীটা আছে, উনি খুব ভালোভাবে এই গল্পটাতে বলেছিলেন। গল্পটাতে কী ছিল, একটা তোতাকে অনেক খাওয়ানো হচ্ছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে, যাতে ও বিদ্বান হয়ে যায়, মানে জোর করে। কনসেপ্টটা এটা যে জোর করে যদি বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়, মানে এটা তো একটা মেটাফোর, গল্পের মাধ্যমে বুঝি যে তোতা কাহিনীতে তোতা করছি আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে, যে আমরা জাস্ট বইগুলো ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে খাইয়ে দেবো। এবার বই ছিঁড়ে তো লিটারেলি খাওয়াচ্ছি না, মানে বলতে যাচ্ছি একদম মুখস্থ বিদ্যা, মানে রোট লার্নিং, যেটা আমাদের মডার্ন মানে শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে পড়ছেই না, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে পড়ছেই না, বা মডার্ন যে আমাদের এডুকেশন পলিসি সেখানেও বলছে না। কারণ রোট লার্নিংটা কেউ সাপোর্ট করবে না। রোট লার্নিংটাকে আমরা ব্যান করছি, যে মুখস্থ বিদ্যায় কিছু হবে না। মানুষ যদি না বুঝে জাস্ট মুখস্থ করে কোনো কিছু লেখে বা বলে, সেটা তত দূরই অবধি থাকবে, আলটিমেটলি তার বোধ বাড়াবে না, তার জ্ঞানটাকে বাড়াচ্ছে না, এনহ্যান্স করছে না। তাহলে কি হচ্ছে, এটাকে সাপোর্ট করছে না বলেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন তোতা কাহিনী, পরে তোমরা সময় পেলে পড়ে নিতে পারো। সেখানে কি বলেছেন, কনসেপ্টটা এটাই যে আগে কি হতো, আগে বাইরে থেকে জোর করে শিক্ষা ঢোকানো হতো। কীরকমভাবে, ওই যে ছিঁড়ে ছিঁড়ে বইগুলো জাস্ট খাইয়ে দেওয়া হচ্ছে এইভাবে। মানে কি, বাইরে থেকে চাপিয়ে দিয়ে কখনো কিন্তু শিক্ষা হয় না, বাইরে থেকে চাপিয়ে দিয়ে শিক্ষা হয় না। আগের কনসেপ্ট কী আছে, বা এখনও কিছু কিছু আমি দেখেছি, আমি কিছু কিছু স্কুলে আমি দেখেছি, অবশ্যই সেগুলো প্রাইভেট স্কুলের কথা বলছি, কিছু কিছু প্রাইভেট স্কুলে এরকম আছে যে এখনও স্টুডেন্টদেরকে কিন্তু যতই এডুকেশন পলিসি হয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও বলে দেয় এরকম 2 থেকে 5 নম্বর পাতা পড়া রইলো, তোমরা কিন্তু পড়ে আসবে, বা এটা টাস্ক রইলো, এটা করে আসবে। এইভাবে একটা পাতা পড়া রইলো বলে কিন্তু তাদের ভাবনাটাকে কি আটকে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাদের কি আদৌ ওই বিষয়টা তারা বুঝতে পেরেছে, তাদের কি আদৌ ইন্টারেস্ট আছে, তারা কি বুঝেছে, বা তুমি কি শিক্ষক হিসেবে সেই শিক্ষাটা দিয়েছো যাতে ওরা ইন্টারেস্টেড হয়, বিষয়টা পড়ে আসবে বা বুঝে আসবে? সেটা করলো না, জাস্ট বললো যে এখান থেকে এতদূর পড়া আসবে, পড়বে, এবার বাড়িতে সে টিউশন নিচ্ছে, সে স্যার এসে তাকে পড়াচ্ছে। কোথাও গিয়ে বিষয়টা কিন্তু সেই আগের মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু নয় আমাদের, এটা কিন্তু আমাদের মডার্ন মানে যে শিক্ষা ব্যবস্থা, তাতে কিন্তু এটা নয়, এটাকে সাপোর্ট করছে না আমাদের এডুকেশন পলিসি। তো আর এটা কবে থেকে এসছে, এটা দেখো 1762-তে যখন আমাদের রুসো লিখেছিলেন তার উপন্যাস এমিলে, তখনই কিন্তু তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন যে এইভাবে কিন্তু হয় না। তো এত কথা বলছি জাস্ট এটাই বোঝানোর জন্য যে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু ঠিক রাস্তা নয় একটা শিক্ষার্থীকে বোঝানোর ক্ষেত্রে। শিক্ষার্থী কেন, তোমরাই ভাবো না, তোমরাই এখন শিক্ষার্থী, আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা যদি না বুঝি, আমি জাস্ট মুখস্থর মতো তোমাদের কয়েকটা সংজ্ঞা দিয়ে দিতাম বা কয়েকটা যদি পয়েন্ট দিয়ে দিতাম, বলতাম এগুলো মুখস্থ করো, পরীক্ষায় দাও, সেটা বেটার হতো না? আমি যে এত এলাবোরেট করছি জিনিসটাকে, এতটা ভাঙছি, এতটা বিস্তারিতভাবে বোঝাচ্ছি, এতে তোমরা যদি শোনো, তোমরা জাস্ট শুনলেও তোমরা কিন্তু বিষয়ের সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা, এবং তার জন্য যতগুলো উদাহরণ দেওয়া উচিত বা যতগুলো ভেঙে বললে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটাই কিন্তু একজন শিক্ষকের করা উচিত। ঠিক আছে, জাস্ট সহায়ক হিসেবে, কারণ আলটিমেটলি তোমরা যখন পড়বে, তার সাথে আমারটাকে রিলেট করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাই ব্যাস, এইটুকুনি একটা শিক্ষক করতে পারে, তার বেশি কিছু নয়। তাহলে এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন থিওরির মেন কনসেপ্ট, যেখানে এই 4টে পয়েন্ট তোমরা মাথায় রাখবে। আর যে জিনিসটা হচ্ছে, এই কনসেপ্ট থেকে যাতে বেরিয়ে আসতে পারে বাচ্চারা, তার জন্যই কিন্তু পরবর্তী টাইমে আমাদের রবীন্দ্রনাথ এই গল্পটা লিখেছিলেন, যেটা আমাদের যখন আমাদের নিউ এডুকেশন পলিসি যখন বেরোয়, ঠিক আছে, 2009-এর যে কারিকুলামটা বেরোয়, এবং তার সাথে আমাদের RTA অ্যাক্ট যেটা বেরোয় 2009, সেখানেও কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের কথাটা উল্লেখ করা আছে। তো যাই হোক, এটা জাস্ট বললাম। এবার চলে যাচ্ছি পরের পেজে, সেগুলো হচ্ছে বৈশিষ্ট্যে। তো আশা করি তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে বৈশিষ্ট্যগুলো আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি। প্রথমেই যেটা হচ্ছে, দেখো, শিক্ষার্থীর স্বাধীনতা। তার মানে কি, একটা স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে বা শিশুকে স্বাধীনতা দিতে হবে, মানে জোর করে নয়। আগে কি ছিল, আগে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হতো। চাপিয়ে দেওয়া মানে কি, জোর করে দেওয়া হতো, তাকে বলা হতো এটা থেকে এটা পড়ে আসবে, জোর করে তার ভাবনাকে আটকে দেওয়া হতো। এটা কিন্তু হবে না। তার মানে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীর স্বাধীনতা। এবার এখানে একটা যে প্রশ্ন আসতে পারে, যে শিক্ষার্থীকে স্বাধীনতা দিলাম মানে, একটা বাচ্চাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, সে তো ক্লাস করবেই না, সে তো ক্লাসে পড়বেই না, সে তো লাফালাফি করে দৌড়ে বেড়াবে বা খেলা করবে, চিৎকার করবে।
এই স্বাধীনতা বলছে না, স্বাধীনতা বলছে যে তুমি তাকে বেঁধে দেবে না, তার চিন্তাভাবনাটাকে বেঁধে দেবে না, তাকে পড়াও তার মতো করে। মানে কেউ হয়তো গান শুনতে ভালোবাসে, তাহলে তাকে গান করে পড়াও। কেউ হয়তো এঁকে কোনো কিছু বোঝালে সে বুঝতে ভালোবাসে, তাহলে তাকে এঁকে বোঝাও। তো এতগুলো স্কিলস আছে, আজকে স্কিলসগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এর আগেও বলেছি বা পরবর্তী টাইমে আরও ভালোভাবে বিস্তারিতভাবে বলবো। আমরা প্রত্যেকেই ডিএলএড কমপ্লিট করেছি, তো সেখানে আমরা জানি যে 5টা স্কিল কী কী। তো এই জিনিসগুলো তাদেরকে দিতে হবে। তাই প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীর স্বাধীনতা। এবার চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষা সক্রিয়তা ভিত্তিক। কেন শিক্ষা সক্রিয়তা ভিত্তিক? কারণ যেটার সাথে নির্মিতিবাদের কনসেপ্টটা আমি বললাম, যে একটা স্টুডেন্টকে কিন্তু সক্রিয় হতে হবে। মানে আমি শিখবো এই জিনিসটা যেন তার মধ্যে থাকে, এবং সেই শিখবো জিনিসটা যাতে থাকে এবং সেটাকে বাড়িয়ে তোলার কাজ হচ্ছে আমাদের শিক্ষকদের, যাতে সে ইন্টারেস্টেড ফিল করে সেই সাবজেক্টের প্রতি। কিন্তু তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে সক্রিয় থাকতে হবে, তাহলে শিক্ষা হবে সক্রিয়তা ভিত্তিক। গেল 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো, ব্যক্তিকেন্দ্রিক। এই ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা কি? ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা হয়, প্রত্যেকে আলাদা হয়। আমরা কেউ এক হয় না যে সকলের একই বিষয়ে ইন্টারেস্ট থাকবে বা একই রকমভাবে বোঝালে সবাই বুঝতে পারবে, নট নেসেসারি। কাউকে অল্প বোঝালে সে বুঝে যায়, কাউকে একটু বেশি বোঝাতে হয়, কাউকে আরও একটু বেশি বোঝাতে হয়, বা কাউকে হয়তো বোঝাতেই হয় না, একটু যদি ওই স্ক্যাফোল্ডিং করি তাহলেই সে বুঝে গেল, কারণ তার অলরেডি একটা কনসেপ্ট আছে। তাহলে এই ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কিন্তু তাদের ইন্টারেস্টেড বিষয় যেটা আছে সেটা বুঝে, মানে প্রথমেই যে বললাম তাদের নিজস্ব সত্তা, মানে তাদের যে আগ্রহ, রুচি, ক্ষমতা, দক্ষতা, ইচ্ছা, এগুলো বুঝে কিন্তু আমাদেরকে তাদেরকে আমাদের আলোচনা করতে হবে। যে বিষয়টা নিয়ে আমরা করছি সেটা আমরা কিন্তু আলোচনা করতে পারি। কী আছে? আর 4 নম্বর বৈশিষ্ট্য কী আছে? সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। এবং আমরা প্রত্যেকে আজকে যেহেতু মানে আমাদের এডুকেশন পলিসিটা কি, ক্লাসরুমের বাইরে গিয়ে পড়া, মানে কি অভিজ্ঞতা ভিত্তিক। মানে শুধুমাত্র বইয়ে যেটা পড়ছি জাস্ট পড়ে আছি তা না, তার সাথে বাস্তবের উদাহরণ দিয়ে পড়তে হবে। মানে তাদের নিজেদের অভিজ্ঞতা যেটা থাকবে সেটা যদি রিলেট করে তারা পড়ে বা জানে, তাদের ইন্টারেস্টও বাড়বে এবং তারা খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারবে। তার জন্য 4 নম্বর হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। 5 নম্বর হচ্ছে সৃজনশীলতাকে প্রাধান্যতা। কারণ ক্রিয়েটিভিটি যদি থাকে, ক্রিয়েটিভভাবে যদি কোনো কিছু পড়ানো যায়, সেটা কিন্তু খুব ভালোভাবে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো বাচ্চা বা যে কোনো বড়রাও ইভেন আমরা মনে রাখতে পারি। কেন বলছি? ধরো কোনো একটা গল্পের কোনো একটা বই আমরা পড়ছি, যেটা আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, সেটা যতটা ইন্টারেস্টের সাথে আমরা পড়ি, সেটারই যদি কোনো রকম ক্যারেক্টারের যদি কোনো ফিল্ম বেরোয় বা ওই রিলেটেড যদি কোনো ভালো বই থাকে, যেটা পড়লে আমরা খুব ভালো মনে রাখতে পারি, আমরা কিন্তু সেটাই করি। আমরা সিনেমা কিন্তু ভুলি না চট করে, সিনেমা মনে রাখতে পারি, কিন্তু আমরা কোনো কিছু পড়া ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ পড়ার মধ্যে সেইভাবে ক্রিয়েটিভ ওয়েতে আমরা পড়ি না। ক্রিয়েটিভ ওয়েতে যদি কোনো কিছু না করা থাকে সেটা মাথায় থাকে না, কিন্তু ফিল্ম মাথার মধ্যে থাকে, কারণ সেই সিনগুলো আমরা মনে রাখতে পারি, কারণ ওখানে একটা ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে। ঠিক আছে, আমরা দেখছি, একে তো দেখছি, আমরা বই তো পড়ি শুধু, কিন্তু সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সিনগুলো দেখতে পাচ্ছি। তো সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে। এবার ক্লাসরুমের তো ফিল্ম এমনিভাবে হবে না, কিন্তু ফিল্ম কেন মনে রাখতে পারে? ক্রিয়েটিভিটির জন্য মনে রাখতে পারে। তো সেই ক্রিয়েটিভিটি যদি আমরা তৈরি করতে পারি, সেইভাবে যদি একটা স্টুডেন্টকে বোঝাতে পারি, তাহলে কিন্তু সেই কনসেপ্টটা তাদের ক্লিয়ার হয়ে যায় এবং সেটা কিন্তু মাথার মধ্যে থেকে যায়। ঠিক আছে, তারপরে কি আছে? মনোবিদ্যা অনুযায়ী মানে এই যে আমরা সিডিপিটা পড়ছি, সিডিপিতে আমরা কি পড়ছি? আমরা চাইল্ড সাইকোলজিটা জানতে পারছি। তাহলে চাইল্ড সাইকোলজি জেনে আমরা বুঝতে পারছি যে এই বয়স থেকে এই বয়সে এইভাবে বোঝালে ভালো, বা এই বয়স থেকে এই বয়সে বাচ্চাদের এই ইন্টারেস্ট থাকে। এই জিনিসটা আমরা জানতে পারছি কী করে? সাইকোলজির জন্য। তাহলে কেউ যদি সিডিপিটা ভালো করে বুঝে নেয়, তাহলে তার পক্ষে একটা বাচ্চাকে বোঝানো অনেক ইজি হবে। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক সম্পর্ক উন্নয়ন। মানবিক সম্পর্ক উন্নয়ন মানে হচ্ছে, আগেকার সময়ে এরকম ছিল, বা আমরা নিজেরাই হয়েছে এরকম, যে আমরা কোনো প্রশ্ন করলে 2-3টে বেশি প্রশ্ন করলে স্যারের কাছে মার খেয়েছি। প্রশ্ন হচ্ছে এত প্রশ্ন কেন বলে দুম মার। মানে স্যার মানে একটা ভয়ের ব্যাপার, স্যার মানে বাপরে বাপ, দরকার নেই বাবা, বেশি প্রশ্ন করবো না। ঠিক আছে, এটা তো স্যার বললো পরীক্ষায় আসবে না, আর জেনে কি লাভ? এই জিনিসটা করলে হবে না। একটা সম্পর্ক মানবিক করতে হবে, মানে স্টুডেন্টরা যেন টিচারকে দেখে ভয় না পায়, তারা যেন তার এতটাই কাছের অভিভাবক হবে যে তাদের সমস্ত রকম কোয়ারিজ যেন একটা ভালো টিচারের লক্ষণ এটাই কিন্তু, যে কোনো স্টুডেন্টের কোয়ারিজ সে ভালোভাবে মিটিয়ে দিতে পারছে।
সেটা সাবজেক্টের মধ্যে থাকুক, অনেক সময় সাবজেক্টের বাইরেও বাচ্চারা প্রশ্ন করে, বাচ্চারা অনেক প্রশ্ন করে। আর বাচ্চাদের প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এটা কিন্তু খুব পজিটিভ একটা সাইন, যেটা পিয়াজের থিওরি পড়ার সময় আমরা জেনেছি। তো সেই জিনিসটা যেন আমরা বানাতে পারি, সেই সম্পর্কটা যেন আমাদের মধ্যে থাকে, যে স্টুডেন্টরা টিচার মানেই ভয়ের ব্যাপারটা না হয়, তারা যেন ফ্র্যাঙ্ক হতে পারে। ফ্র্যাঙ্ক মানে এতটাই ফ্র্যাঙ্ক নয় যে একদম মানে স্যারকে সম্মানই করছে না, তা নয়। একটা একটা সম্পর্ক এমন হবে যেখানে সম্মান থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে মানে একটা শিক্ষক মানে বন্ধুও হয়ে যাবে, মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তো ফ্রেন্ড প্রথমেই আসছে, তাই সেই ব্যাপারটা যেন থাকতে পারে, তার জন্য মানবিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। 8 নম্বর কী আছে? 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবল শৃঙ্খলা। এই যে বললাম প্রথমেই মানবিক সম্পর্ক উন্নয়নের সাথেই দেখো এটা সম্পর্ক, ফ্লেক্সিবল শৃঙ্খলা করতে হবে। ফ্লেক্সিবল মানে হচ্ছে রিজিড থাকবে না, খুব কঠিন বা কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে ক্লাসরুম না, একটু যেহেতু স্বাধীনতা আমাদের দিতে হচ্ছে, শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হচ্ছে, তার জন্য সেটা মাথায় রেখে আমাদের ফ্লেক্সিবল হতে হবে, একটু নমনীয় হতে হবে। ঠিক আছে, শৃঙ্খলাটা যেন নমনীয় হতে পারে, প্রত্যেকে যেন মতামত দেওয়ার স্বাধীনতা থাকে, প্রত্যেকে যেন নিজস্ব মতামত আলোচনা করার মতো পরিবেশ তারা পায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কি আছে 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নিজস্ব পরিবেশ। এই যে যখন বললাম ফ্লেক্সিবল শৃঙ্খলা, তারপরেই বলছি নিজস্ব পরিবেশ, ব্র্যাকেটে হচ্ছে বিদ্যালয়। এবার এই বিদ্যালয়টা একটা বাচ্চাদের কাছে বা শিশুদের কাছে যেন অচেনা পরিবেশ না হয়, কারণ তারা বাইরে থেকে আসছে, প্রত্যেকে নিজের নিজের বাড়ি থেকে আসছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকের সামাজিক পরিবেশ আলাদা, প্রত্যেকের কালচার আলাদা, কিন্তু তারা যখন বিদ্যালয়ে আসবে সেই বিদ্যালয় যেন তাদের কাছে অচেনা না হয়, সেটা যেন তাদের একটা সেকেন্ড হোম হয়ে যায়, তারা যেন এখানে এসে অনেক ফ্রি থাকে, তার জন্য নিজস্ব পরিবেশ, এইটা যেন, এই বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে আছে। তো এগুলো হচ্ছে মেন 9টা পয়েন্ট আমি তুলে রেখেছি। আশা করি এই 9টা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো, এবং এই 9টা পয়েন্টই যদি ভালোভাবে বুঝে নাও, তাহলে আর এই শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে ভাববার কিছু নেই, কারণ এইগুলোই হচ্ছে মেন কনসেপ্ট। এইগুলোকে ভেবে মাথায় রেখেই কিন্তু এই শিশুকেন্দ্রিক শিক্ষাটা এসছে, এবং তাতে কী কী থাকা উচিত সেটা বলা হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। এবার এই যে পেজে আছে, এখানে পার্থক্য করা আছে, সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি যেটা আগে ছিল, এবং শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির মধ্যে কী কী পয়েন্টস আছে, কী কী চেঞ্জেস হয়েছে, বা কী প্রসেসটা আগে ছিল এখন কী প্রসেস আছে সেই বিষয়ে জানবো। তো দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে জ্ঞান। তাহলে শিক্ষক কেন্দ্রিক যখন শিক্ষা পদ্ধতি ছিল, মানে যেখানে শিক্ষক হচ্ছে মেন, সেন্টারে কে আছে? টিচার। সেই সময় কি হতো? জ্ঞান হতো নির্দেশ দানের মাধ্যমে। নির্দেশ দানের মধ্যে দিয়ে কী হতো? জ্ঞানকে প্রেরণ করা হতো, মানে স্যার একটা নির্দেশ দিচ্ছে, স্টুডেন্টরা সেটাকে করবে, সেটাকে ফলো আপ করবে, ব্যাস, দ্যাটস ইট, আর কোনো কিছু হচ্ছে না। আগে ছিল এইভাবে জ্ঞান নির্দেশ দানের মাধ্যমে হতো, কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে কী হচ্ছে? আলোচনার মাধ্যমে হচ্ছে, মানে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার যে জ্ঞান সেটাকে প্রেরণ করা হচ্ছে আলোচনার মাধ্যমে, একতরফা না। মানে একতরফা টিচার এটা বললো, একটা নির্দেশ দিল, এটা করে আসবে, ওই যেটা বললাম আগে, বা এখনও কিছু কিছু স্কুলে হচ্ছে, মানে যেটা আমি যাই হোক দেখেছিলাম, একদিন গেছিলাম একটা স্কুলে, তো যাই হোক, তো ওটা ঠিক নয় যে নির্দেশ দিয়ে দিল এখান থেকে এত অবধি করে আসবে, এটা পড়া থাকলো, হোম টাস্ক, এইভাবে হবে না। আলোচনার মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে দিতে হবে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদের কোয়ারিজ থাকতে পারে, তারা আলোচনা করলো। এই যে শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে যখন আমরা জ্ঞানকে প্রেরণ করতে পারছি, ঠিক আছে, আমরা তো জ্ঞান দিতে পারি না, আমরা জ্ঞান দিতে পারি না, কারণ জ্ঞান একটা শিক্ষকও প্রতিনিয়ত জানছে। তো সে যেহেতু শিক্ষক, সে সেই বিষয়টাতে অনেকটা বেশি জানে একটা স্টুডেন্টের চেয়ে, এরকম ব্যাপারটা নয়। তার কাজ হচ্ছে একটা স্টুডেন্টও ইন্টারেস্টেড, সেই বিষয়টা জানতে সে এসেছে, এবং সে যতটা পারবে সেই স্টুডেন্টের ক্যাপাসিটি অনুযায়ী ততটা সিম্পল ওয়েতে তাকে বোঝাতে পারছে, এটাই হচ্ছে শিক্ষকের কাজ। তাহলে কি হচ্ছে? আলোচনার মাধ্যমে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে জ্ঞান, ঠিক আছে। তারপরে কি আছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভূমিকা। আগে কি ছিল? পরোক্ষ ভূমিকা ছিল, কারণ দেখো পরোক্ষই তো, কারণ আমি গিয়ে যদি লেকচারার ওয়েতে মানে বক্তব্য রাখার মাধ্যমে একটা জায়গায় পড়িয়ে আসি, ঠিক আছে, স্টুডেন্টদের থেকে কোনো ফিডব্যাক নেই, আমি গেলাম ক্লাসে ঢুকলাম, হর করে বলে গেলাম এই থিওরি এই 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 যেমন ধরো এই রেকর্ডেড ক্লাসটা যেটা তোমরা পরবর্তী টাইমে পাবে, এখানে কিন্তু আমি তোমাদেরকে ইমাজিন করছি, আমার ইমাজিনেশনে তোমরা সবাই বসে আছো, আমি বলে যাচ্ছি। এবার তোমরা যখন কমেন্টসে আমায় দিচ্ছ, মানে কি, ওখানে আমি ফিডব্যাক পাচ্ছি, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বলে যাচ্ছি। তাহলে এই যে বক্তব্যটা আমি রাখছি, এটা কী হয়ে যাচ্ছে? এটা তোমাদের কাছে পরোক্ষ হচ্ছে না? কারণ
কারণ তুমি এখন এটা লাইভে যখন হয় তখন কি আমাদের ইন্টারাকশান একটা হয়, কিন্তু আমি যখন এরকম রেকর্ডেড দিচ্ছি এটা কিন্তু পরোক্ষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে যারা যারা শুনছো তারা কি হচ্ছে, তাদের ভূমিকা হচ্ছে পরোক্ষ। কিন্তু যখন শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি হচ্ছে তখন হয়ে যাচ্ছে প্রত্যক্ষ। মানে সেখানে কিন্তু তাদের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে যেটা লাইভ ক্লাসে হয়, লাইভ ক্লাসে কী হয়, পড়াতে পড়াতে কমেন্টে দেখতে পাচ্ছি কেউ কিছু বলছে, আমি সেটা দেখে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলে রাখি কোনো সমস্যা নেই, যদিও আমি যেভাবে ক্লাসটা করাই আশা করি তোমরা সবাই বুঝতে পারো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, যেটা আমি বারবার আগেও বলেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবে যে স্যার এইখানটা আরেকটু ভালোভাবে বোঝালে ভালো হয়, সেটা আমি নেক্সট ক্লাসে মাথায় রাখবো এবং ভালো করে বুঝিয়ে দেবো, এক্সট্রা টাইম নিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা অবশ্যই যদি কোনো কিছু ডাউট থাকে কমেন্ট করবে, ঠিক আছে। আমি চাই না তোমরা পরোক্ষভাবে থাকো, ঠিক আছে। আমি শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে বিলিভ করি না, আমি শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে বিলিভ করি। এবং এই নয় যে তোমরা শিশু বলে আমি ছাত্রদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিই। তো যাই হোক, এটা গেল সেকেন্ড পয়েন্ট। তাহলে আগে কি ছিল, শিক্ষক কেন্দ্রিকের সময় ছিল পরোক্ষ, আর শিশু কেন্দ্রিকের সময় হয়েছে প্রত্যক্ষ গেল। এবার শিক্ষকের ভূমিকা আগে কী ছিল, আগে শিক্ষক কেন্দ্রিক মানে আমি বলেই দিলাম লিডার বা নেতা, মানে কর্তৃপক্ষ মেন যেটা বলবে সেটাই হবে, এটা ছিল আগের কনসেপ্ট। কিন্তু এখন কি হয়েছে, এখন সঙ্গী হয়েছে, মানে একটা টিচার হয়েছে পার্টনার, ঠিক আছে, সাহায্যকারী সঙ্গী। তো পার্টনার হিসেবে কিন্তু টিচাররা থাকে, যেটা আমার বরাবরই কনসেপ্ট ছিল এবং যেটাই হচ্ছে মডার্ন কনসেপ্ট, যে সঙ্গী হয়ে একটা ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়ে কিন্তু তুমি একটা টিচারের মানে স্টুডেন্টদেরকে তুমি মানে বোঝানোর চেষ্টা করতে পারো, ঠিক আছে। বোঝাবে একদম, শেখাবে একদম নট, চেষ্টা করতে পারো। তো যাই হোক, শিক্ষকের ভূমিকা হয়ে গেল সঙ্গী হিসেবে। তার পরের পয়েন্টটা কী আছে, সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা কীভাবে হতো, আগে হতো গ্রেডিংয়ের মাধ্যমে। গ্রেডিংয়ের মাধ্যমে কি সামান্য কিছু পরীক্ষা পদ্ধতি হতো, তার মধ্যে সীমাবদ্ধ হতো, সেখান থেকে গ্রেডিং হতো এবং গ্রেডিং থেকে বলা হতো এটা ভালো ছেলে, এটা খারাপ ছেলে, এ ভালো পড়ে, ও খারাপ পড়ে, এরকম ব্যাপারটা ছিল মূল্যায়নে। কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি হলো ফিডব্যাকের মাধ্যমে, মানে নানা ধরনের যে পরীক্ষাগুলো হবে তার মধ্যে দিয়ে বিভিন্ন প্রাপ্ত ফিডব্যাকের উপর জোর দেওয়া হবে, যে ফিডব্যাক সমগ্র, এখন তো সামগ্রিক তোমার মূল্যায়ন হচ্ছে, ঠিক আছে। 360 প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড আমরা পাচ্ছি, এখানে সমস্ত কিছু এই ফিডব্যাকের মাধ্যমে একটা মূল্যায়ন করা হবে। যে হ্যাঁ, হতেই পারে কেউ হয়তো স্পোর্টসে ভালো, সে খেলার মাধ্যমে সেটাও থাকছে রিপোর্ট কার্ডের মধ্যে। কেউ হয়তো খুব ভালো বক্তব্য দেয়, সে হয়তো প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা জিনিসে তো সবাই পারদর্শী হতে পারে না, প্রত্যেকের নিজেদের একটা ইন্টারেস্টিং বিষয় থাকে, তার প্রত্যেকের ইন্টারেস্টেড একটা সাবজেক্ট থাকে। তো এই সমস্ত জিনিসটাকে মূল্যায়ন করাটাই হচ্ছে এখনকার শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির কনসেপ্ট। সে আগেকার দিনে কী হতো, গ্রেডিং দিয়ে দেওয়া হতো, ফার্স্ট বয় খুব ভালো, হ্যাঁ, যে লাস্ট বয় সে খুবই খারাপ, নট নেসেসারি। কিন্তু আমরা এইভাবেই হয়েছি, মানে আমাদের সময়তে এইভাবেই হয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে এখন হচ্ছে ফিডব্যাক, আগে ছিল কি গ্রেডিং, যখন শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। মানে আমি বলতে চাইছি, আমরা যখন পড়েছি, আমরা যে সময় পড়েছি তখন কিন্তু শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিই ছিল, ঠিক আছে। তখনও আসতে পারেনি, পলিসি চলে আসলেও সেটা অ্যাক্টিভ হতে হতে বা সেটার নিয়মটা একদম মানতে, মানে প্রত্যেকে মানছে কতটা, সেটা একটা মানে বিষয়বস্তু হয়ে যায়। মানে কেন বলছি, যে এখন তো নতুন এডুকেশন পলিসিতে সব কিছু এগুলোই আছে, শিশুকেন্দ্রিক আছে, ঠিক আছে, প্রোগ্রেসিভ ব্যাপারটা আছে, নির্মিতিবাদ আছে। কিন্তু তারপরেও আমি বলছি যে একটা প্রাইভেট স্কুলে, মানে আমার মানে রিসেন্ট ঘটনা, আমি গেছিলাম একটা কাজে এবং সেখানে গিয়ে যখন আমি দেখছিলাম বসে ক্লাসরুমের যে কীভাবে ক্লাস করাচ্ছে, সেখানে দেখলাম বিষয়টা না বুঝিয়ে জাস্ট বললো এখান থেকে এত অবধি পড়ে আসবে, পরের দিন পড়া না পারলে কিন্তু এই যে জিনিসটা এটা তো সেই আগের মতনই রয়ে গেল, মানে সেই শিক্ষক কেন্দ্রিকই তো রয়ে গেল। কিন্তু এখন তো নতুন পলিসিতে তা নয়, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে সেটাকে অ্যাপ্লাই করছে কিনা সেটা দেখতে হবে। কারণ প্রত্যেকে কি ট্রেন্ড, মানে যিনি ক্লাসটা করাচ্ছিলেন তিনি কি ট্রেন ছিলেন, মানে আমার এটাই হলো ডাউট। মানে যদি ট্রেন থাকে তাহলে তো তিনি পড়ে এসছেন, তাহলে তিনি কেন এইভাবে বললেন। যাই হোক, এটা অন্য বিষয়, আমি আর এই বিষয়ে বেশি আলোচনা করব না, তো জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। তারপরের পয়েন্টটা কী আছে, সেটা হচ্ছে মূল প্রাধান্য। আগে কী ছিল, মূল প্রাধান্যের বিষয় বলতে গেলে মূল প্রাধান্যের বিষয়টা কী ছিল, কেবলমাত্র সঠিক উত্তর বলে দেওয়া হয়, মানে সঠিক উত্তর বলা মানে শুধু সঠিক উত্তরটা বলে দিল, সেটাকে নিয়ে আর কিছু আলোচনা হলো না। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তুর যে উপলব্ধির উপর জোর দেওয়া হচ্ছে। বিষয়বস্তুর উপলব্ধির যদি কেউ করতে পারে তাহলে কী হচ্ছে, তার সঠিক বিকাশ হচ্ছে। এখানে বিকাশের প্রতি, ডেভেলপমেন্টের প্রতি অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে। আর আগে জাস্ট সঠিক উত্তর বলে দেওয়া হতো, সঠিক উত্তর বলে দেওয়া, সেটা মুখস্থ করে লিখে দেওয়া, মানে তো সেই রোট লার্নিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এবং লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষা পদ্ধতি,
তা আগে শিক্ষা পদ্ধতি কী ছিল, রকম ছিল, প্রতিযোগিতামূলক ছিল। কেন আগে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি? সেখানে প্রতিযোগিতামূলক ছিল। ওই যে বললাম যে ফার্স্ট বয় সে খুব ভালো, যে লাস্ট বয় সে খুব খারাপ, এরকম একটা ব্যাপার ছিল। এবং এখানে ছিল ব্যক্তিকেন্দ্রিক। প্রতিযোগিতামূলক ব্যক্তিকেন্দ্রিক এর জন্য বলছি কারণ ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এটা ভুল করতেই পারে না, এটা ভুল কনসেপ্ট হতেই পারে না। কারণ একটা মানুষ হয়তো পড়াশোনায় ভালো, লাস্ট বেঞ্চে বসছে, মানে ও পড়াশোনায় খারাপ, হচ্ছে ওর কথা স্যাররা শুনতোই না। আমরা নিজেরা বলছি, উদাহরণ আমাদের নিজেদের জীবনে ঘটেছে যে আমরা ছিলাম মাঝামাঝি স্টুডেন্ট। তো মাঝামাঝি স্টুডেন্ট আমরা দেখতাম, আমাদের তো সবাই বন্ধু ছিল, ঠিক আছে, মানে আমরা 1 থেকে 10-এর মধ্যে থাকলেও মানে ফার্স্ট সেকেন্ড এদেরকে যেভাবে স্যাররা প্রায়োরিটি দিত, সেভাবে লাস্টের যে বন্ধুরা আমার ছিল তাদেরকে প্রায়োরিটি দিত না, তাদেরকে মানে মানে তাদের কথাই শুনতো না, তাদের কোনো মানে পাত্তাই দিত না, ঠিক আছে। বা আমরাও যখন বেশি প্রশ্ন করতাম তখন মানে উল্টে আমাদের, বললাম তো, মার খেতে হয়েছে রীতিমতো। তো এই জিনিসগুলো ছিল, মানে এটাতে একটা প্রতিযোগিতামূলক ব্যাপার ছিল শিক্ষা পদ্ধতির মধ্যে। আর এখন কি হয়েছে, এখন হয়েছে সহযোগী, এখন হয়েছে সহায়ক, এখন সহযোগী হয়েছে, মানে সবাইকে প্রায়োরিটি দিতে হবে। মানে 1 to 100 বা 1 to 30 যতজন আছে সবাইকে সমানভাবে দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। কারণ প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আলাদা, প্রত্যেকে ইউনিক, প্রত্যেকের মধ্যে একটা নিজস্ব ক্ষমতা আছে। প্রত্যেকের বিকাশ ঠিক হচ্ছে কিনা সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে অ্যাজ এ টিচার। তো এটা হয়ে গেল আমাদের শিশুকেন্দ্রিক যে শিক্ষা পদ্ধতি, তার বৈশিষ্ট্য এবং তার মধ্যে এই হলো পার্থক্য। এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষায়। ওকে, চলে এলাম এবার প্রগতিবাদী শিক্ষায়। তো প্রগতিবাদী শিক্ষায় কী ছিল? প্রগতিবাদের প্রধান যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গ্রহণ করা। যেটা দেখো আগে যখন আমরা দেখলাম ফ্লেক্সিবল ব্যাপারটা আমরা কিন্তু পড়েছি। এবার দেখো দুটোর মধ্যে সিমিলারিটিস কত বেশি আছে এবং কোথায় সূক্ষ্ম পার্থক্য, আমি ক্লাস করাতে করাতেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এই মনোভাবটা গ্রহণ করা হলো এবং যার মূল ভিত্তি ছিল কি দুটো, একটা হচ্ছে পরীক্ষণবাদ আর একটা হচ্ছে প্রয়োগবাদ। তাহলে প্রয়োগবাদ আর পরীক্ষণবাদ এই দুটোই কিন্তু ছিল মূল ভিত্তি কিসের? প্রগতিবাদী শিক্ষার। এবার এই প্রগতিবাদী শিক্ষার জনককে বা মূল প্রবক্তা দেখো স্টার দিয়ে লিখে দিয়েছি, সেটা হচ্ছে জন ডিউই। জন ডিউই কিন্তু ছিল আমাদের প্রগতিবাদী শিক্ষার মানে কি বলবো, তোমার ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন বলা হয় জন ডিউইকে। ইনিই ছিলেন কিন্তু মেন জনক প্রগতিবাদী শিক্ষার। এবং তারপরে আছে আমাদের পিয়ার্স, জেমস ইত্যাদি। তাহলে এটা কখন হয়, কত সালে হয়? এটা হয় 1918। এবার আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার জনক যখন বলেছিলাম ওটার সালটা কত ছিল? 1762-তে তিনি কিন্তু লিখেছিলেন। তাহলে এটা 1918, আরও পরে হয়েছে। কখন হয়েছে? তখন কি হিসেবে হয়েছিল? তখন হয়েছিল প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন, এই নামে গঠিত হয়েছিল। এবার তোমাদেরকে এটার স্টোরিটা একটু বলে দিই, মানে প্রগতিবাদী শিক্ষা কীভাবে এলো। মানে প্রগতিবাদী শিক্ষা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন বিশ্বে অনেক মানে বিশেষভাবে পশ্চিম যে দেশগুলো আছে সেই দেশগুলোতে অনেক বেশি প্রভাব পড়েছিল, ঠিক আছে, পশ্চিমী দেশগুলোতে প্রভাব পড়েছিল। সেখানে একটা সামাজিক পরিবর্তন ঘটেছিল, মানে যুদ্ধের পর প্রত্যেকের একটা চিন্তাভাবনায় চেঞ্জেস এসেছিল। তারা মানে আগে একটা ট্র্যাডিশনাল ওয়েতে ভাবতো, তারা সব কিছু ট্র্যাডিশনাল ওয়েতে ভাবতো, তারা বেশি প্রশ্ন করতো না, তারা মানে মানে ধর্মীয় মতামত, ধর্মীয় চর্চা বা যেটা গতানুগতিকভাবে চলে এসেছিলো ধারাবাহিকভাবে সেই জিনিসটাকে কিন্তু তারা মানতো। কিন্তু তাদের মনে কোনো প্রশ্ন ছিল, ভয়াবহতা দেখলো প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো। তারপরে কি হলো, তাদের এই ট্র্যাডিশনাল ওয়েটাতে একটু কি বলবো, একটু ছেদ পড়লো কীরকম, তাদের মনে প্রশ্ন আসতে লাগলো যে এই যুদ্ধের ভয়াবহতা হলো, তাহলে তাদের মধ্যে কী হলো, তাদের মধ্যে রিভলিউশন আসলো। এবং এই যে দুঃসময়ে তারা সাক্ষী হলো, তার ফলে তাদের মধ্যে রিভলিউশনটা চলে এলো। এবং এই রিভলিউশন থেকেই এলো প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশনের জন্ম 1918-তে। কী হয়েছিল? প্রগতিবাদী শিক্ষা মানে এটা একটা শিক্ষাগত আন্দোলন হয়েছিল, যার মাধ্যমে 19 শতকের শেষের দিকে এটার শুরু হয়। দেখো 1918-তে, ঠিক আছে। এবার এই প্রগতিবাদী শিক্ষা এই শব্দটা ব্যবহার করা হয় এই ধারণা, এই প্রগতিবাদী শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন, ঠিক আছে, প্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভ কথাটা বলছে কেন? প্রোগ্রেসিভ মানে প্রগতিবাদী, এই জিনিসটা বলছে কেন? কারণ প্রগতিবাদী শিক্ষা শব্দটা ব্যবহার করা হয় এর ধারণার এর জন্যই, যাতে যে বিদ্যালয়গুলো ছিল সেগুলো যাতে গণতান্ত্রিক সমাজের কার্যকারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায়। এই জন্যেই কিন্তু এই প্রগতিবাদী শিক্ষার কনসেপ্টটা আসে। এবং এর যে ফিলোসফি ছিল, এর দর্শনটা ছিল যে শিশুদের কিভাবে ভাবতে হবে তা শেখানো উচিত এবং তার জন্য পরীক্ষা পদ্ধতি কখনোই
মানে মানে একটা শিশুকে মানে শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিমাপ করতে পারে না, এই জিনিসটাতে চলে আসে। মানে শিশুদেরকে ভাবতে দিতে হবে, কিভাবে শিশুরা ভাববে, কিভাবে ভাববে, ঠিক আছে, সেটা শেখানো উচিত। কিন্তু তার জন্য পরীক্ষা নিতে হবে, পরীক্ষাতে যে বেশি নাম্বার পাবে, ওই যে আগের ব্যাপারটা বললাম যে ফার্স্ট বয় মানে সে সব জানে, সব ভালো একটা শিক্ষিত মানুষ, সেটা নয়। তার জন্য তাদেরকে অ্যাক্টিভিটি বেস জিনিসটা আসতে, এর মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি আসে, ঠিক আছে, প্রগতিবাদীর মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি ব্যাপারটা আসছে, মানে সক্রিয়তা ভিত্তিক ব্যাপারটা আসছে, ঠিক আছে। শিশুদেরকেও ভাবতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের জ্ঞানের নির্মাণ তারা যেন নিজেরা করতে পারে। তাহলে দেখো, তারা নিজেরাই জ্ঞানের নির্মাণ করছে, সক্রিয় থাকছে। তাহলে এই দুটো থেকে সব কিছুর সাথে আমরা নির্মিতিবাদকে পাচ্ছি তো মিল, কারণ নির্মিতিবাদেও তো তাই বলেছে, ঠিক আছে। এবং এই জন্য এই জন ডিউকে বলা হচ্ছে তোমার আমাদের ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। কারণ তিনি তার এই যে বক্তব্য শুধু তার যে কনসেপ্টটা তিনি দিয়েছিলেন সেটা নয়, তিনি কিন্তু বাস্তবে একটা স্কুল স্থাপন করেছিলেন এবং তার ধারণা বাস্তবে অ্যাপ্লাইও তিনি করেছিলেন, ঠিক আছে। তার ল্যাব স্কুল, ঠিক আছে, বাট জন ডিউয়ের যে স্কুলটা ছিল ল্যাব স্কুল বলে তিনি একটা স্কুল খুলেছিলেন এবং সেখানে কিন্তু তিনি তার এই দর্শনটাকে প্রয়োগ করেছিলেন, তার যে বক্তব্য, তার যে দর্শন, সেটাকে তিনি কিন্তু মানে প্রয়োগ করেছিলেন এবং তিনি প্রমাণ করেছিলেন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার তুলনায় কম কার্যকর। এই জিনিসটাও কিন্তু আমাদের জন ডিউ প্রমাণ করে দিয়েছিলেন, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে, সেটা হচ্ছে এর মানে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা কী আছে, শিশুদের প্রশ্ন ও অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত। মানে শিশুদেরকে প্রশ্ন করাতে ফ্রিডম দিতে হবে, তাদের যে ইন্টারেস্ট অনুসন্ধানের সঙ্গে তাদের যে কোয়ারিজ আছে সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, ঠিক আছে, মানে জোর করে কিছু ঢোকানো যাবে না। সেই দেখো আগের সাথে কতটা মিল আছে। দ্বিতীয়টা কী আছে, শিক্ষক সহযোগী হিসাবে সাহায্য করবেন। মানে আমাদের মডার্ন যে কনসেপ্ট এডুকেশন পলিসিতে যে আমরা শিক্ষকরা কী হচ্ছে ফ্যাসিলিটেটার, তাহলে ফ্যাসিলিটেটার হিসেবে থাকবো, সহযোগী হিসাবে থাকবো, চাপিয়ে দেবো না কোনো কিছু, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজীবন শেখার উপর জোর দেবে। আজীবন মানে এই স্কুলের গণ্ডি পেরিয়ে গেল আর পড়ে কোনো লাভ নেই, এটা নয়, এই কনসেপ্ট নয়, এটা জন ডিউ বলেনি। কারণ তিনি কি বলেছেন, তিনি বলেছেন কি বলতো, তিনি বারবার বলেছিলেন যে এই যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা সবসময় প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা যেটা আগে ছিল, যেটা আগে ট্র্যাডিশনাল এডুকেশন যেটা ছিল, সেই তুলনায় কিন্তু বেশি কার্যকরী করতে হবে, কারণ এটাকে ফর্মাল টু ইনফর্মাল করতে হবে। এখানে একটা জিনিস আমি তোমাদের উদাহরণ হিসেবে বলি, এই যেমন সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজটা, এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা দেখো বেশি প্রচলিত নয়, কেন জানো তো, কারণ এটা বড্ড বেশি ফর্মাল, মানে অনেক নিয়ম কারণ ওই ইনফর্মাল ওয়েতে না টিচাররা আমাদেরকে শিখিয়েছিল, তার জন্য সংস্কৃত মানে শেখার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট পাস করতে হয়, তাই কয়েকটা সেই মুখস্থ করেছিলাম, জাস্ট পড়তে হয়, দ্যাটস ইট। এটাকে আরও ফ্লেক্সিবল ওয়েতে যদি স্যাররা পড়াতেন, বা এখান থেকে এত অবধি পড়ে আসবে, পরের দিন আমরা ধরবো, নড়া, এইভাবে যদি মানে রোট লার্নিং না করতে হতো, তাহলে হয়তো আরও ভালো হতো। আজকে দেখো সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে খুব কম, যেখানে কালচারে সাউথের দিকে কিছু আছে সেখানে কালচারটা আছে, বাকি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে বেশি চর্চা হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ অফ এই ফর্মাল ওয়েতে আছে বলে। কিন্তু এই ফর্মাল ওয়েটাকে উপর জোর দেননি জন ডিউ, তিনি বলেছেন ইনফর্মাল করতে। তাহলে কি করতে হবে? শেখার উপর জোর দিতে হবে, সঙ্গে কী হবে, সোশ্যাল স্কিল, কোলাবোরেটিভ এবং কোঅপারেটিভ লার্নিংকে বেশি প্রাধান্য তিনি দিয়েছিলেন, ঠিক আছে। লার্নিং বাই ডুইং, এর উপর জোর দেওয়া হয়েছে, দেখো লার্নিং বাই ডুইং, ঠিক আছে। লার্নিং বাই ডুইং হলে আজীবন শেখার উপরে তিনি জোরটা দিয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানের তুলনায় ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, পিয়ার লার্নিংকে মানে গ্রুপ ডিসকাশনকে তিনি বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। কীরকম? পাঠ্যপুস্তক মানে একটা বইয়ের মধ্যে যতটুকুনি জ্ঞান আছে সেটাই তো জ্ঞান হতে পারে না, সেই জ্ঞানটাকে প্রত্যেকে দেখো, একটা বই, যে কোনো একটা বই যদি বা গল্পের বই বলো বা যে কোনো সাবজেক্ট, ধরো এই সাবজেক্টটাই তুমি পড়েছো, তোমার একরকমভাবে তুমি বুঝেছো, আমি একরকমভাবে বুঝে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। আরেকবার মানে আমি এটাই বলতে চাইছি, তোমরা নিজেরা পড়ো, তারপরে আমার এই ক্লাসটা দেখো, ক্লাসটা দেখার পর দেখবে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেছে, পরবর্তী টাইমে তোমরা আরও ক্লিয়ার করতে পারবে। তার মানে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হচ্ছে, কিন্তু আমরা যখন এটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করছি, মানে তুমি কিছুটা জানো, আমি আরেকটু বেশি তোমাকে বললাম, বা তোমার কাছ থেকে আমি আরেকটু বেশি জানলাম, এইভাবে যদি একটা মানে ভালোভাবে আমরা পিয়ার লার্নিং করি, সেটা কিন্তু আরও বেশি কাজে দেয়, সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন বলো তো? পাঠ্যপুস্তক কিন্তু পার্টিকুলার একটা বই দেখবে, আমি যেমন তোমাদেরকে যখন এই ক্লাসটা নিয়ে
তোমাদের বোঝাই, আমি কিন্তু একটা বই দেখি না, ফলো আপ করি না, আমি অনেকগুলো বই ফলো আপ করি। তার মধ্যে দেখি কিছু কিছু বইয়ে ভুলও আছে, সেটাও আমার চোখে পড়েছে, সেগুলো আমি অনেক সময় উল্লেখ করেছি। কোনো জায়গায় হয়তো আরেকটা বই খুব ভালোভাবে বুঝিয়েছে, যেখানে এই বইটা হয়তো অত ভালোভাবে বোঝাতে পারিনি। তাহলে 4-5টা বই পড়তে হচ্ছে। তাহলে 4-5টা বই পড়ছি, আর সেটাই যদি 4-5টা মানুষ যারা এই বিষয়টা এইভাবেই জেনেছে তাদের সাথে যদি আলোচনা করা হয়, তুমি দেখবে আরও ভালোভাবে জানতে পারছো। তার মানে কি, গ্রুপ ডিসকাশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা বোঝাতে পারলাম। রাইট, চলে যাচ্ছি পরের পেজে। 5 নম্বরটা দেখো কি বলেছে। পাঠ্যক্রম, শ্রেণীকক্ষ এগুলো সব নমনীয় হবে। ওই যে আগের বার বললাম, আগেরটাতে মানে শিশু কেন্দ্রিকও তাই বললাম যে ফ্লেক্সিবল করতে হবে, ঠিক আছে, রিজিড থাকলে হবে না। তাহলে পাঠ্যক্রমটাকেও কী করতে হবে, নমনীয় হতে হবে, যেটা আমাদের মডার্ন এডুকেশন পলিসিতে দেখো পাঠ্যক্রম হয়েছে বাচ্চাদের সাইকোলজি ভেবে, ঠিক আছে, নমনীয় করা হয়েছে। শ্রেণীকক্ষ নমনীয় হতে হবে, যাতে বাচ্চারা এরকম বোধ না পায় যে স্কুল মানে একটা বাইরের জায়গা, নিজের মতো করে দিতে হবে। তাহলে শ্রেণীকক্ষকে নমনীয় করতে হবে। বিষয়বস্তুর সঙ্গে শিশুরা একাত্ম এবং সংযোগ যাতে স্থাপন করতে পারে সেটা আমাদের দেখতে হবে। ব্যক্তিগত পার্থক্যকে প্রাধান্য দিতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি, যেটা আগে দেখো শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষার মধ্যে কত গভীরভাবে মিল আছে সেটা দেখো, এবং এর সাথে তোমরা প্রগতিবাদ, এই নির্মিতিবাদকে মিলিয়ে দাও। আলটিমেটলি এই তিনটেকে নিংড়ে আমাদের নতুন পলিসিটা এসছে। দেখো শিশুকেন্দ্রিক শিক্ষা আছেই, রুশো কনসেপ্ট নিয়েছে, জন ডিউকে নিয়েছে, পিয়াজেকেও নিয়েছে, এবং আমাদের নতুন এডুকেশন পলিসি আছে। যখন তোমরা পড়বে দেখবে এই তিনটেকে নিংড়ে নিলে যে রসটা হয় সেটা নিয়েই আমাদের নতুন এডুকেশন পলিসি। তাহলে ব্যক্তিগত পার্থক্যকে প্রাধান্য দেওয়া হলো এবং মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিক মূল্যায়ন, যেটা আমাদের মডার্ন এডুকেশন পলিসি বা যে নিউ এডুকেশন পলিসি যেটা আছে, ঠিক নিউ এডুকেশন পলিসি যেটা আছে সেটা হচ্ছে মূল্যায়নকে গুরুত্ব, এবং এই মূল্যায়নটা কিসের উপর আছে, 360 ডিগ্রি প্রোগ্রেসিভ রিপোর্ট করা হয়েছে। এ মানে পুরোপুরি হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, যেটাকে বলা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে হলিস্টিক রিপোর্ট কার্ড। তাহলে এই মূল্যায়নটা হচ্ছে পুরোপুরি মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে কিন্তু নাম্বারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। এবার এখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যেমন হচ্ছে এই পদ্ধতি, মানে আমাদের যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা, এখানে কী হচ্ছে, শিক্ষার্থীর নিজস্ব শিক্ষার জন্য যাতে, মানে স্টুডেন্টরা যাতে নিজস্ব শিক্ষার জন্য উদ্যোগ নিতে পারে তাকে উৎসাহিত করবেন কে, টিচার, মানে তাদের স্বাধীনতা দিচ্ছে, ঠিক আছে। এখানে আমি একটা মানে ফিল্মের কথা বলি, এই ফিল্মটা আমরা সবাই হয়তো দেখেছি, সেটা হচ্ছে তারে জমিন পারে কে ছিল, আমাদের ঈশান অবস্থি যে ক্যারেক্টারটা ছিল, তাকে যদি ফ্রিডম, মানে আমির খানের যে ক্যারেক্টারটা ছিল অ্যাজ এ টিচার, আমি মনে করি ওই রকমভাবেই টিচার হওয়া উচিত। প্রত্যেকটা টিচারের ওই রকম মেন্টালিটি এবং ওই রকম সাইকোলজিটা থাকা উচিত, যেখানে প্রত্যেকটা ব্যক্তিগত পার্থক্যকে প্রাধান্য দিয়েছিল। যদি প্রাধান্য না দিত তাহলে ঈশান অবস্থি সারা জীবন হয়তো ওই মানে ওকে খুঁজেই পাওয়া যেত না, কারণ ওর ট্যালেন্টটা অন্য জায়গায় ছিল, সেটা খুঁজে বার করা হয়েছে। বা আমি আরেকটা ফিল্মের কথা বলবো, সেটা হচ্ছে থ্রি ইডিয়টসেরও আশা করি তোমরা সবাই দেখেছো, যদি না দেখে থাকো একবার দেখে নেবে, এই সিনেমাটা একবার দেখে নেবে। এখানে কতটা মানে সুন্দরভাবে বুঝিয়েছে যে কীরকম হওয়া উচিত এডুকেশন সিস্টেমটা, বা গার্জেনদের বোঝা উচিত কীরকমভাবে একজনকে গাইড করবে একটা বাচ্চাকে বা স্টুডেন্টকে। তো এই দুটো সিনেমার কথা আমি জাস্ট বললাম। তো এখানে কি আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, শিশুর চাহিদা অনুসারে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করতে হবে, ঠিক আছে। মানে এখানে এই আমাদের প্রগতিশীল শিক্ষায় কিন্তু সিলেবাস শেষ করার জন্য আলাদা কোনো চাপ দেওয়া হবে না, ঠিক আছে। যারা আগ্রহী শিশু তারাই যাতে সক্রিয়ভাবে উৎসাহ সাথে তারা নিজেরাই যাতে জ্ঞান তৈরি করতে পারে, এই জিনিসটা থাকবে। এখানে মুখস্থবিদ্যা থাকবে না, লেভেলিং থাকবে না, শ্রেণীবিন্যাস বা যোগ্যতা মাপকাঠি হবে না। এখানে পাঠ্যপুস্তকের উপর সম্পূর্ণ নির্ভরশীল এই বিষয়টা যেন না থাকে, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকে ইউনিক, এই জিনিসটা কিন্তু বারবার বলছি, প্রত্যেকে ইউনিক, এই জিনিসটা কিন্তু আমাদের টিচারদেরকে সবসময় মাথায় রাখতে, যে প্রত্যেকেই কিন্তু আমরা ইউনিক, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক, প্রত্যেকেই হচ্ছে এক একটা জুয়েল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই যে বাইপোলার এডুকেশন প্রসেস, এই বাইপোলার এডুকেশন প্রসেসের কথা বলেছিল আমাদের প্রগতিবাদী শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডামাস, এবং তার কনসেপ্টটা ছিল এরকম, বাইপোলার মিনস হচ্ছে এরকম, এটা হচ্ছে টিচার, এটা হচ্ছে স্টুডেন্ট, এই রকম ছিল কনসেপ্ট বাইপোলার এডুকেশন আমাদের অ্যাডামাসের। কিন্তু আমাদের জন ডিউয়ের যে কনসেপ্ট সেটা হচ্ছে কি, ট্রাইপোলার, ঠিক আছে, ট্রাইপোলার এডুকেশন জন ডিউ দিয়েছিল, সেটা হচ্ছে টিচার, স্টুডেন্ট, এবং এটা হচ্ছে কারিকুলাম।
এখানে থাকবে কারিকুলাম। এবং এই যে প্রসেস, এটাই হচ্ছে আমাদের প্রগতিশীল শিক্ষার প্রসেস, মানে এডুকেশন পলিসি এটাই থাকবে, মানে এডুকেশন মানে শিক্ষার যে প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে মাঝে মাঝে থাকছে। এটা হচ্ছে আমাদের টিচার, স্টুডেন্ট এবং কারিকুলাম এর উপর ভিত্তি করেই থাকবে ট্রাইপোলার প্রসেস, যেটা আমাদের জন ডিউ দিয়েছিল। ঠিক আছে, এই জাস্ট ছবিটা আমি তোমাদেরকে এখানে জাস্ট একটা এঁকে দিলাম। এবার কি আছে, এবার হচ্ছে টিচার আমাদের, আমরা বারবার বলছি যে আগেরটাতেও যখন আমরা পড়লাম চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের বিষয়ে যখন বললাম এবং সেখানেও যখন বললাম, এবং এই যে প্রগতিবাদীর সাথেও দেখো এখানে খেলা, সক্রিয়তা ভিত্তিক শিখন, মানে লার্নিং বাই ডুইং, প্রোগ্রেসিভে যেটা আমি বলছি লার্নিং বাই ডুইং, ঠিক আছে, এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল। প্রকল্প ভিত্তিক শিক্ষণ, সমস্যা সমাধান পদ্ধতি, হাতে কলমে শিক্ষণ, ঠিক আছে, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল লার্নিং, ঠিক আছে, ডিরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে যাতে শেখে, সামাজিক মিথস্ক্রিয়া, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু মাস্ট, এগুলোই কিন্তু বারবার বলা হয়েছে। ঠিক আছে, এখানে প্রগতিবাদীতে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, টিচার হবে কি ফ্যাসিলিটেটর, ঠিক আছে, প্রশ্ন অনুসন্ধানের সঙ্গে সম্পর্ক যাতে থাকে স্টুডেন্টের, সেটা দেখতে হবে। শিশুদের আজীবন শেখার উপর জোর দেওয়া, ঠিক আছে, যেটা আমি আগের পয়েন্টেই এখানে লেখা আছে, দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজীবন শিক্ষার উপর জোর দিতে হবে, ঠিক আছে, ফ্লেক্সিবল করতে হবে, হ্যাঁ, মানব জীবনের অংশ হতে হবে, কারণ মানব জীবনের অংশ হলে সেটা আরও ভালোভাবে শেখা যায়। তো এই যে ব্যক্তিগত একে প্রাধান্য দেওয়া, ব্যক্তিগত পার্থক্যকে প্রাধান্য দেওয়া, যেখানে ফিল্মের কথাটা বললাম, ঈশান আবাস্তির কথাটা বললাম, তো এই জিনিসগুলো দেখো, এই কয়েকটা পয়েন্ট আমি জাস্ট লিখে রেখেছি। তো এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু তোমরা মোটামুটি বৈশিষ্ট্যগুলো, এই কয়েকটা পয়েন্ট মানে 8টা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু তোমরা বুঝে যাবে যে কী বলতে চেয়েছে, জন ডিউয়ের কনসেপ্টটা কী। তাহলে প্রগতিবাদী শিক্ষা বা আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা এবং সঙ্গে আমাদের নির্মিতিবাদ, তো এই তিনটেকে বারবার বলছি, এই তিনটেকে মিক্স করে কিন্তু আমাদের এডুকেশন পলিসিটাকে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। এবার আমাদের অ্যাজ এ টিচার বা ভাবি শিক্ষক তোমরা, আমাদের কর্তব্য যে এই কনসেপ্টটা যেন একদম ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়, এই কাজটা যেন ঠিকঠাকভাবে হয়। তাহলে কি হবে, তাহলে আমরাও শিক্ষক হিসাবে সার্থক, এবং পরবর্তী জেনারেশন যারা ভবিষ্যতের নাগরিক হবে তারাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে পারবে। তো যাই হোক, এটা বোঝালাম, মানে এটা মানে বক্তব্যটা বোঝালাম, কিন্তু সত্যিই খুব ভালোভাবে এই কনসেপ্টগুলো করা হয়েছে, এগুলো শুধু অ্যাপ্লাইয়ের অভাবে হচ্ছে না, তার জন্য এরকম সমস্যাগুলো হয়। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমি আবার বলছি, যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তুমি কিন্তু বা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। কমেন্টে না জানালে আমি ভাবছি যে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আশা করি আমি যতটা সম্ভব তত ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি আরেকবার রিপিট করলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো ততক্ষণ তোমরা যারা যারা নতুন আছো তারা অবশ্যই আগের বিষয়গুলো দেখে নিও, আগের চ্যাপ্টারগুলো জেনে নিও, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।